ন্যূনতম শ্রমিক নিরাপত্তা নেই দেশের নির্মাণ খাতে, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ না করার অভিযোগ শ্রমিকদের, সচেতনতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। পরামর্শ এবং ভারতীয় গরু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গড়ে উঠেছে অসংখ্য খামার। লাভবান হওয়ার আশা খামারিদের, গরু মোটা তাজাকরণে অনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে মনিটরিং এর ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া সাগর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব হাজারীবাগের ট্যানারি শিল্প ও পরিবেশ দূষণ নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসের খান। জনাব আবু নাসের খান, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিচ্ছি অর্থ বাণিজ্যের কিছু খবর। নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে গড়ে উঠেছে আমাদের নগর সভ্যতা। তবে পরিসংখ্যান বলছে বাংলাদেশে পেশাগত নিরাপত্তায় সবচেয়ে বেশি ঝুঁকিতে এই নির্মাণ খাত। এক্ষেত্রে মালিক পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ সরবরাহ করা হয় না বলে অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সবাইকে সচেতন হতে হবে। তোহা খান তামিমের রিপোর্ট। নগর জুড়ে এত অট্টালিকা এমনি এমনি গড়ে ওঠেনি। এর প্রত্যেকটির পেছনে নির্মাণ শ্রমিকদের অক্লান্ত শ্রম যেমন রয়েছে, তেমনি জীবনের ঝুঁকিও। এটি একটি নির্মাণাধীন ভবন, যেখানে আর 10 দিনের মতো কাজ করছেন শ্রমিক। কিন্তু পরের ছবি বলছে ভিন্ন কথা। মোটেও নিরাপদ নয় তার কর্মপরিবেশ। রাজধানীতে এভাবেই মৃত্যুকে পাশে বসিয়ে কাজ করছেন 5 লক্ষেরও বেশি নির্মাণ শ্রমিক, যাদের নিরাপত্তার জন্য নেই কোনো পোশাক, গ্লাভস, হেলমেট, সেফটি বেল্ট কিংবা ভিন্ন কোনো নিরাপত্তা উপকরণ। মালিকরা সবকিছু দেয় না, এই বিধায় আমাদের কাজ করতে হয়। পেটের দেয় ঢাকা শহরে তো রিক্সের উপরে কাজ করার লাগে। আমাদের সেফটির জন্য যা যা প্রয়োজন সব যদি দেয় তাহলে মনে করেন আমাদের কোনো ঝুঁকি থাকবে না। রাজধানীর হাতিরপুলে নির্মাণাধীন একটি ভবনে গিয়ে দেখা গেল সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মালিক পক্ষের নির্দেশে বহুদিনের পুরনো নিরাপত্তা উপকরণ বের করার চেষ্টা করছেন শ্রমিকরা। এগুলো ছিল বা আছেও সাইটে, কিন্তু আপনারা যখন আসছেন তাৎক্ষণিক তাদের মাথায় ছিল না। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক জরিপ বলছে শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্মাণ খাতে মারা গেছেন 63 জন শ্রমিক। আর গত 5 বছরের দিকে তাকালে এর চিত্র আরও ভয়াবহ। 2010 থেকে 2014 পর্যন্ত নির্মাণ শ্রমিক মৃতের সংখ্যা 532 জন। অবকাঠামোগত একটা উন্নয়ন দরকার, তার চলাচলের রাস্তা টাস্তা সব মিলিয়ে, প্লাস তার হেলমেট এবং বেল্ট, এদিকে একদম জরুরি। অন্যান্য জায়গায় দুর্ঘটনাও আছে, আবার পরিদর্শনও হচ্ছে, কিন্তু এখানে কোনো পরিদর্শন বা কোনো ব্যবস্থা নেওয়া ওইভাবে হয় না। না হওয়ার কারণে জিনিসটা দিন দিন গা-সওয়া হয়ে গেছে মানুষের। এই সমাজ ব্যবস্থায় ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যে কোনো কাজ যেনতেনভাবে করার প্রবণতা রয়েছে বটে, আর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও এর ব্যতিক্রম নয়। এর জন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শ্রমিকদের অনাগ্রহ কম দায়ী নয়। তাই সংশ্লিষ্ট সব পক্ষই বলছেন এই আধুনিক যুগে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুশৃঙ্খল এবং একটি শক্ত কাঠামোর মধ্যে আনা এখন সময়ের দাবি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন দেশের চামড়া শিল্পে কর্মরত শ্রমিকরা। চর্মরোগ সহ ব্রেইন ও ফুসফুস ক্যান্সারের আশঙ্কা থাকলেও কারখানা মালিকরা বলছেন শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সহ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছেন তারা। তবে ঝুঁকি বিবেচনায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে কিনা সেদিকে নজর বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কাঁচা চামড়া সংগ্রহের পর এর প্রক্রিয়াকরণের বিভিন্ন ধাপে ব্যবহার করা হয় ক্ষতিকর ক্রোমিয়াম সহ 30 থেকে 40 রকম রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিক পদার্থের সংস্পর্শে কাজ করার ফলে চর্মরোগ, ক্ষুধামন্দা সহ আন্তরিক জটিলতা, কিডনি সমস্যা থেকে শুরু করে ব্রেইন ও ফুসফুসের ক্যান্সার ঝুঁকিতে পড়েন চামড়া প্রক্রিয়ার সাথে জড়িতরা। এমন বাস্তবতায় জীবনের ঝুঁকি মেনে নিয়েই জীবিকার তাগিদে এই শিল্পে কাজ করছেন 50,000-এর বেশি শ্রমিক। প্রায় 28-30 পদ কেমিক্যাল আমরা ব্যবহার করি, এটা আমাদের অনেক ক্ষতি হয়, আমাদের
জীবনের হুমকি দাঁড়ায়, জীবিকার তাগিদে তো কাজ করতেই হবে। তবে চামড়া শিল্পের কর্মপরিবেশ আগের তুলনায় উন্নত হয়েছে দাবি করে কারখানা মালিকরা বলছেন, শ্রমিকরা সবসময় ব্যবহার না করলেও তাদের স্বাস্থ্য নিরাপত্তায় কর্মক্ষেত্রে দরকারি সব উপকরণই সরবরাহ করা হয়। এছাড়া বেসরকারি কয়েকটি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানও কাজ করছে বলেও জানান তারা। হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে বিভিন্ন টাইমে ইন্ডিভিজুয়াল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, হ্যান্ড গ্লাভ সহ মাস্ক এবং বুট এটা আমরা সরবরাহ করি। বাসে এনজিও কিছু কাজ করতেছে হাজারীবাগে, তাদের সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে যারা, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদেরকে চেক আপের ভিতরে রাখতে। অনেকের অলরেডি আইডি কার্ড করে ফেলছে তারা হেলথ চেক আপের। এদিকে এই শিল্পে কর্মরতদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট সময় পর পর স্বাস্থ্য পরীক্ষা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শ্বাসের রেসপিরেটরি সমস্যা, কিডনির সমস্যা, অন্ত্রের সমস্যা, ইভেন ব্রেনের সমস্যা হতে পারে। তার যে যে রোগগুলো হতে পারে সেটা যদি একটা পিরিয়ডিক বলে 15 দিন বা 1 মাস পর পরে যে নিয়মিত চেক আপ করা হয়, তাহলে দেখা যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু কমে যাবে। এই শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থের ক্ষতি বিবেচনায় দীর্ঘদিন এই শিল্পে কাজ না করারও পরামর্শ চিকিৎসকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। আমরা আগেই জানিয়েছি আজ আমরা আলোচনা করব হাজারীবাগের ট্যানারি শিল্প ও পরিবেশ দূষণ নিয়ে। এবারে এ নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি পবার চেয়ারম্যান আবু নাসের খানের কাছে। জনাব আবু নাসের খান, আমরা রিপোর্টটি দেখলাম। আমরা বলছিলাম যে হাজারীবাগের পরিবেশ দূষণ, ট্যানারি শিল্পগুলো যেভাবে পরিবেশ দূষণ করে আসছে বছরের পর বছর ধরে, আমরা খালি চোখে যতটা দেখতে পাচ্ছি, আসলে ক্ষতির মাত্রাটা কতখানি যদি আমাদেরকে একটু বলেন। দেখেন, যারা ওইখানে কাজ করে নিঃসন্দেহে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা আশেপাশে থাকে তারাও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধরুন, ওইখানে টিনের চাল কয়েক বছরের মধ্যেই জং ধরে যায়, এমনকি স্বর্ণ অলঙ্কার পর্যন্ত ডিসকালার্ড হয়ে যায়, এরকম একটা অবস্থা আর কি। আর এটা থেকে যে দূষণ যেটা হয়, যেমন 3 ধরনের দূষণ হয়। একটা হলো বাতাস দূষণ, যেটা বললাম যে আশেপাশে যারা থাকতেছে, এই পানি না হলেও এই শুধু বাতাস দূষণের কারণে অনেকেই আক্রান্ত হচ্ছে। তাছাড়া তরল বর্জ্য, প্রতিদিন প্রায় 2000 ঘন লিটার এই তরল বর্জ্য কিন্তু বাইর হচ্ছে, এবং এটা আনট্রিটেড অবস্থায় নদীতে যাচ্ছে। এখন যখন ওই দিক থেকে বাইর হচ্ছে, এলাকারও ক্ষতি হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে যে ড্রেনের মাধ্যমে তারপরে আস্তে আস্তে যায় যখন বুড়িগঙ্গা নদীতে পড়ে। বুড়িগঙ্গা নদীর দূষণের অন্যতম প্রধান কারণ কিন্তু এই হাজারীবাগ ট্যানারি। সুতরাং এই হাজারীবাগ ট্যানারি দূষণের কারণে বিরাট একটা ইকোসিস্টেম আমরা কিন্তু ধ্বংস করে ফেলাচ্ছি। এছাড়াও এই যে ওইখানকার যে দূষণ, এই দূষণের ফলে আপনি যদি দেখেন, এখানে বিভিন্ন ধরনের হেভি মেটাল আছে, বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, বিভিন্ন ধরনের লবণ আছে। এইগুলা আমাদের অনেকগুলাই গ্রাউন্ড ওয়াটারের পর্যন্ত চলে যাচ্ছে, এবং অনেক পরীক্ষা করে দেখা গেছে আস্তে আস্তে ওই এলাকার পানি আস্তে আস্তে গ্রাউন্ড ওয়াটারের পানি যেটা, সেটাও দূষিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এর মাধ্যমে যে বাতাস দূষণ করতেছি, ওই এই সারফেস ওয়াটার যেটা, সেইটা সাংঘাতিকভাবে দূষিত করে ফেলাইছি, এবং আস্তে আস্তে গ্রাউন্ড ওয়াটার পর্যন্ত দূষিত করেছি। এবং এটাতে যে স্বাস্থ্য ঝুঁকিটা কি, একটা হলো যে যারা এখানে কাজ করতেছে তারা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে, এবং এলাকায় যারা আছে তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এছাড়াও এই যে প্রকৃতির এই যে পানি দূষণের ফলে বিশাল এলাকার পানি দূষিত হচ্ছে এবং মাটি দূষিত হচ্ছে, এবং এই মাটি এবং পানি দূষণের ফলে এটার সাথে সংশ্লিষ্ট যে আমাদের খাদ্য চক্রের মাধ্যমে আমরা ধরুন মাছে কিংবা শাকসবজি, ফলমূল যাই খাচ্ছি, এই পানি দিয়ে অনেকেই চাষ করতেছে নানান ফর্মে, এবং এখানের যে প্লাবিত জমি সেটাও কিন্তু দূষিত হয়ে গেছে। তো ওই সমস্ত জমিতে যে ধরনের ফসলগুলো উৎপাদন, সেগুলোতেও নানান ধরনের হেভি মেটাল থাকবে। ফসল কি ঠিকমতো উৎপাদন হচ্ছে ওই এলাকার জমিগুলোতে? ওই এলাকায় তো না, আমি বলতেছি যে আস্তে আস্তে বিস্তীর্ণ এলাকা যে পর্যন্ত গেছে, একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত গেছে, সেটার কিন্তু প্রভাবটা কম বেশি থাকে। সুতরাং এই যে যখন বেশি পানি হয়, 2 পার প্লাবিত হয়ে যায়, তখন এগুলা সরাসরি জমিতে অনেকটাই ডিপোজিটেড হয়। এছাড়া অনেকেই এগুলা দিয়ে কিন্তু আপনার সেচের মাধ্যমে কৃষি চাষ করতেছে। সুতরাং এটা দেয়া যদি শাকসবজি, ফল মূল, এমনকি ধরুন এখান থেকে যে ঘাস নিয়ে গরুকে খাওয়ায় কিংবা অন্য এই যে সমস্ত প্রাণী আছে তাদেরকে খাওয়ায়, সেগুলো পর্যন্ত
দূষিত হয়ে যায়। আপনি বায়ু দূষণের কথা বলছিলেন, আসলে বায়ু দূষণ হচ্ছে মানে ওই এলাকার আশেপাশে আরো কতখানি এলাকা পর্যন্ত আসলে মানে এর প্রভাব পড়ছে? এটা বিস্তীর্ণ এলাকা, আমরা এটা পরিমাপ করি নাই, কিন্তু যে হাজারীবাগের ট্যানারির কাছাকাছি যত বেশি থাকবে তত বেশি সেটা দূষণের মাত্রাটা বেশি থাকবে। এবং সবসময় যে একই মাত্রা থাকে তা না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে সেই মাত্রা ভেদেও কিন্তু সেই জায়গাগুলো থেকে এই যে বাতাস দূষণটা ছড়ায় পড়ে সেই জায়গাটা একটা আছে। সুতরাং এইখান থেকে বিস্তীর্ণ এলাকার মানুষ, বললাম না যে এই স্বাস্থ্য ঝুঁকিতে আছে, যে শ্বাসকষ্ট অধিকাংশ এলাকার অধিকাংশ মানুষ, বয়স্ক মানুষ ওই এলাকায় খুব কম আছে। কারণ আমরা একটা জরিপ করে বিভিন্ন সময় আসলে গড় আয়ু কমছে, কিন্তু কমে যাচ্ছে, ওইখানে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। তাছাড়াও ইমিডিয়েট রিয়াকশন হিসেবে ধরুন অনেকের হাত পায়ে নানান ধরনের খুজলি পাছরা, কিংবা ধরুন অনেকে ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, কিংবা ধরুন আরো নানান রকম শারীরিক কি বলবো বিকলাঙ্গতার দিকেও যাচ্ছে নানানভাবে। এটা কিন্তু একদিনে ধরা পড়ছে না, দীর্ঘ প্রক্রিয়া। কারণ আপনি যদি দেখেন হেভি মেটাল যেগুলো আছে কিংবা কার্সিনোজেনিক এজেন্ট যেগুলো আছে, এগুলা একদিনে কিন্তু রিয়াকশনটা বোঝা যায় না। আপনি আস্তে আস্তে শরীরের মেমব্রেনের মধ্যে, শরীরের ভিতর যে কোষ আছে, কোষের মধ্যে মেমব্রেন, এইটার মধ্যে এই হেভি মেটালগুলো জমা থাকে আর অন্যগুলো বাইরে হয়ে যায়, পরে আস্তে আস্তে এটার এক্সপ্রেশন হয়। আপনি যদি দেখেন বাংলাদেশের 2 কোটি মানুষের কিন্তু আপনার কিডনি রোগ আক্রান্ত আর কি। সুতরাং এর অন্যতম এখানে দেখেন একটা সবচেয়ে বেশি মারাত্মক যেটা হলো যে ক্রোমিয়াম যেটা আছে, এই ক্রোমিয়ামটা কিন্তু খুবই মারাত্মক। তো এই ক্রোমিয়ামটা রিকভারি করার জন্য কিছু উদ্যোগ সরকার নিয়েছিল এবং কিছু ট্যানারি শিল্প, কিন্তু আর তারপরে এটা হয় নাই আর কি, ওই বর্তে কার্যকরী হয় নাই। ক্রোমিয়াম ছাড়াও নানান ধরনের যে হেভি মেটাল কেমিক্যাল আছে, এর ফলে যারা সরাসরি, আবারও বলছি, যারা এই শ্রমিক যারা আছে, যারা কর্মরত আছে, কিংবা যারা এমনকি যে সমস্ত অফিসার যারা আছেন, তারাও কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বৃহৎ এলাকার যে নদীর প্রবাহিত হয়ে যে সমস্ত এলাকাগুলোতে গেছে, শাক সবজি ফলমূল যাই উৎপাদন হয়, এর মাধ্যমে ঢাকা শহরের অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। আর সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো যে গ্রাউন্ড ওয়াটার যেটা নিচে যাচ্ছে, সেটাও আস্তে আস্তে দূষিত হয়ে যায়। আর গ্রাউন্ড ওয়াটার তো এক জায়গায় থাকে না, চলাচল থাকে, এবং আস্তে আস্তে সারা ঢাকা শহরেই কিন্তু, বিশেষ করে শুধু ওই এলাকার দূষিত পদার্থের কারণে না, অন্য এলাকাও শিল্প দূষণ আছে, সেগুলোর কারণে কিন্তু আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। আমাদের রিপোর্টে আমরা যেটা দেখলাম, কারখানা মালিকরা কিন্তু বলছে যে তারা কিছু কিছু করে হলেও উদ্যোগ নিচ্ছে, বা শ্রমিক সংগঠনগুলো চাপের মুখে হলেও এখন হয়তো বা তারা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তো আসলে এভাবে কি দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধান সম্ভব? তারা যে পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, ডক্টররাও কিন্তু বলছেন যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, কিন্তু আসলে কি এটার কি দীর্ঘমেয়াদে সুফল পাওয়া সম্ভব? না, দীর্ঘমেয়াদে এটা কিছুতেই চলবে না, এমনকি ব্যবসাটাও চলবে না। কারণ আস্তে আস্তে আমাদের দেখেন চামড়া শিল্পের আমরা কিন্তু একটা বিরাট একটা অংশ কিন্তু আমরা হয় চামড়া বিক্রি করতেছি অথবা চামড়াজাত দ্রব্য আমরা এক্সপোর্ট করতেছি। এবং আমরা যদি এই এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড যেটা আছে এটা যদি মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের চামড়া শিল্প টিকে থাকবে না, কারণ বাইরেরা আর কিনবে না। সেই জায়গাটা একটাই হয়েছে আস্তে আস্তে। বিশেষ করে আমাদের অধিকাংশ জিনিসগুলোই ইউরোপে যাচ্ছে। ইউরোপের আপনারা জানেন পরিবেশ সচেতন সাংঘাতিক রকমভাবে। সুতরাং এটা আমাদের নিজেদের স্বার্থেই আমাদের যে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড যেটা সেটা মিট আপ করা দরকার। তো এখানে বলে রাখা ভালো, আগে ধরুন তুলনামূলকভাবে আরও অনেক খারাপ ছিল এলাকার পরিবেশটা। কীরকম? যেমন ধরুন অধিকাংশ ইয়েগুলাই যে সমস্ত ফ্যাক্টরিগুলো ছিল সেখানে অনেক সময় দেখছি হাঁটু পানি বন্ধ হয়ে যেত, এর মধ্যেই কাজ করতেছে। কিংবা ধরুন যে অনেক বেশি বাতাস দূষণ নিয়ন্ত্রণ করার জন্য কিংবা পানির থেকে কাজ করার জন্য, পানিতে কাজ করার জন্য কিংবা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা ছিল না। এখন কিন্তু আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখানে কী ধরনের জিনিস ব্যবহার করছে তাতে অনেক সময় যারা কর্তা ব্যক্তি আছেন তারা হয়তো জানেন না কী ধরনের কেমিক্যাল এখানে কোন সময় কী দিচ্ছেন সেই জায়গাগুলোর থেকে, এটাতে স্বাস্থ্য ঝুঁকি কী পরিমাণ, আর শ্রমিকরাও পর্যন্ত জানে না। জানলেও এটা থেকে কীভাবে প্রোটেকশন নিতে হবে সেই বিষয়ে তাদেরকে বিশেষভাবে কোনো ট্রেনিং দেওয়া হয় না, বা যতটুকু হয়তো তাদেরকে ইনফর্ম করা হয়েছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তারাও এতটা বেশি খরচ করতেছে না। তো আর যেভাবে দেওয়া হচ্ছে সেভাবেও
ধরুন কাজ করার মতো অবস্থাটা থাকে না, কারণ যে গ্লাভস যে ধরনের দরকার সেই ধরনের গ্লাভ দেওয়া হচ্ছে না, কিংবা যে নাকে যে ধরনের যেটা দিয়ে কাজ করতে সুবিধা হবে সেই ধরনের জিনিস দেওয়া হচ্ছে না। এই ধরনের স্পেশালাইজ জিনিসপত্র দরকার, সেগুলো দেওয়া হচ্ছে না, যার ফলে এই যে শ্রমিক যারা আছে তারাও ব্যবহার করতে খুব বেশি, একদিকে তারা পুরা জিনিসটা কিন্তু ওয়াকিফাল না, তার স্বাস্থ্য ঝুঁকি কি পরিমাণ হবে ওয়াকিফাল না সেই জায়গাটায়। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এইখান থেকে কিন্তু স্থানান্তরের একটা প্রক্রিয়া কিন্তু চলছে। হ্যাঁ, সেই স্থানান্তর প্রক্রিয়াটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, আরো কিছু খবর দেখে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দিয়েছেন। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। জনাব আবু নাসের খান, আমরা কথা বলছিলাম শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি সহ পরিবেশ দূষণের বিভিন্ন দিক নিয়ে। তো অনেক ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে শ্রমিকরা হয়তো এমন অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে, বা তাদের নিজেদের মধ্যে কিন্তু আসলে কোনো অভিযোগ নেই যে তারা এমন পরিবেশে কাজ করছে, মানে তাদের মধ্যে সেই সচেতনতা বোধটাও দেখা যায় না। জি, এটা সঠিক, যে কারণ দেখেন যে ওই এলাকার মানুষ যারা, তারা কিন্তু ট্যানারি শিল্পের গন্ধটা বুঝি না যে ট্যানারি শিল্পের গন্ধের মধ্যে আছে। আচ্ছা, তারা অভ্যস্ত হয়ে গেছে। আপনি যদি অন্য জায়গা থেকে যান তাহলে দেখবেন যে আপনার একটা ভীষণ একটা গন্ধে বস্তুতি হয়ে যায়। এমনকি আমরা অনেক সময় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাই, অনেক সময় তারা পর্যন্ত মানে পেইন হয়ে যায় আর কি, মানে একেবারে হয়ে যায়। তো এই অবস্থা হয়, কিন্তু এলাকার যারা শ্রমিক আছে তারা কিন্তু দীর্ঘদিন এইটার মধ্যে তো অভ্যস্ত হয়ে গেছে। তাহলে বলতে পারেন তারা কি তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে না? না, ক্ষতি হচ্ছে, কিন্তু বললাম তো এটা তো কিউমুলেটিভ এফেক্ট, আস্তে আস্তে শরীরে জমা হয়, জমা হওয়ার পরে আস্তে আস্তে সেই শরীরের মধ্যে নানান রকম বিক্রিয়াগুলা শুরু হয়। তো সেই জন্যই যে তারা হয়তো অনেকটা বুঝতেছে না। এছাড়াও শুধুমাত্র সরাসরি যারা ফ্যাক্টরিতে কাজ করতেছে শুধু তা না, ওইখানে বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবসা হচ্ছে। এই কেমিক্যালের ব্যবসা বিভিন্ন ধরনের অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের হচ্ছে। এই কি ধরনের কেমিক্যাল তারা বিক্রি করতেছে, যারা বিক্রি করছে তারাও জানে না যে এটা ক্ষতিকর, কতটুকু ক্ষতিকর, কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা। এবং এখানে যখন দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে এবং তারাও কিন্তু কি বলবো, যে যেহেতু উপায় নাই, বিকল্প কোনো উপায় নাই, সেহেতু তারা ওইখানে কাজ করতেছে। আরেকটা জিনিস হলো যে এখানে এই যে ট্যানারি শিল্পের সাথে যে ওই এলাকার যে সমস্ত বাণিজ্য বা সমস্ত কিছু একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অনেকেই ধরুন হয়তো শ্রমিক আছে, তারা বুঝতেছে, বুঝে হয়তো কিছু করতে পারতেছে না। আবার নতুন যারা আসতেছে তারা এতটা গুরুত্ব দিচ্ছে না, বিশেষ করে ইয়াং যারা আসতেছে এতটা যে সাথে কি হলে হবে কি। কিন্তু যারা বয়স্ক, যখন তারা অসুস্থ হচ্ছে তখন আর তাদের করার কিছু থাকে না, কিংবা দেখবেন যে অসুস্থ হয়ে তো তারপরে তো আর থাকতেছে না, বেশ কিছুদিন পরে মারাই যাচ্ছে। সেই জন্য যে কারণে ওইখানে কিন্তু যেটা বললাম যে বয়স্ক লোকের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো সেই জন্যই সেখানে তো আসলে বর্জ্য ব্যবস্থাপনার কি তো আসলে সেরকম না, কোনো ধরনের বর্জ্য ব্যবস্থাপনা ওই অর্থে যদি বলেন না। হ্যাঁ, আগে যেরকম ভাবে একবারে ফ্যাক্টরির ভিতরে পড়ে থাকতো, এখন যেটা হয় এই যে ড্রেন উঠে রাস্তার মধ্যে পড়ে যেত সবকিছু, এখন বেশি বৃষ্টি হইলে পরে রাস্তায় উঠে যায়, আর না হলে হয়তো ড্রেনের মাধ্যমে চলে যায়, সেই জায়গাটাই হয়। আর এছাড়াও যে আপনার কঠিন বর্জ্য যেগুলো আছে রাস্তার পাশে পড়ে থাকে, সুতরাং আশেপাশে যারা চলাচল করে তাদের উপরেও কিন্তু এটার একটা প্রভাব পড়ে সেই জায়গাটায়। তো আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। আমি আগে যখন গেছি প্রথমে 2001-এ বা ওই সময়টায় দেখছি যে হাঁটু পর্যন্ত একেবারে ময়লা ইয়েটে এরকমভাবে গামবুটের মধ্যে ভিতরেই কাজ করতেছে। এখন অবস্থাটা কিছু উন্নতি হয়েছে, কিন্তু এটা স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট না। আমরা কথা বলছিলাম এই বিষয়ে যে ট্যানারি স্থানান্তরের বিষয়ে। ট্যানারি স্থানান্তর করা হচ্ছে বলে আসলে বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে। সিইটিপি নির্মাণ প্রকল্পই শেষ হয়নি এখনো। সেখানে মানে চামড়া শিল্প মালিকদের মধ্যেই আসলে এখনো দ্বিধা রয়েছে, তারা সেখানে যাবেন কি যাবেন না। সেক্ষেত্রে আসলে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তটা আসলে কতখানি, মানে এখন পর্যন্ত আসলে কতখানি ইফেক্টিভ বলে মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, এই জায়গাটায় সরকার আরেকটু কঠোর ভূমিকা পালন করতে হবে। ট্যানারি শিল্পরা কিছুতে যাইতে চাচ্ছে না, এবং অনেক শ্রমিকরা পর্যন্ত এখান থেকে যাইতে চাচ্ছে না।
এটা কিন্তু বাস্তবতা। কিন্তু আপনি দেখেন শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশের স্বাস্থ্য যেটা বলবো, সেই পরিবেশের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এলাকার মানুষের, এবং সেইখানে তো কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থাই নাই, করা সম্ভব না, কারণ যে এলাকায় আছে। সুতরাং এটা কিন্তু এখন সাভারে নিয়ে যাওয়া হচ্ছে। এটা 2003 সাল থেকে একটা অনেক আগে থেকে কথা হচ্ছিল, কিন্তু বাস্তব পদক্ষেপ 2003 সাল থেকে নেওয়া হয়েছে। সেখানে 200 কোটি টাকার একটা প্রজেক্ট, 180 কোটি টাকার একটা প্রজেক্ট তখন নেওয়া হয়েছিল, এখন প্রায় 1100 কোটি টাকার একটা প্রজেক্ট। তো ওইখানে 200টা ইয়ের মানে শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, তার মধ্যে 150টা একেবারে কাগজপত্র ওইভাবে দেওয়া হয়েছে, কিন্তু মাত্র কয়েকটা শিল্প ওইখানে কাজ শুরু করছে, 1/4 তো কাজ শুরু করে নাই ওইভাবে যদি বলেন আর কি। তো তারা কিন্তু খুব ঢিলিমি করতেছে সেই জায়গাগুলো থেকে। তবে কয়েকটা বড় বড় শিল্প কাজ শুরু করছে, সেটাই আসার কথা, কারণ তাহলে ছোট যারা আছে তারাও কিন্তু করতে বাধ্য হবে। এখন তারা যে যাচ্ছে না, সেটা একদিকে দেখেন যে সরকার এখানে যে তারা পরিবেশের যে ক্ষতি করতেছে, আমরা একটা সরকার যে ক্ষতিপূরণ আদায় করে, সেই ক্ষতিপূরণ অনুসারে আমরা হিসাব করছি যে 2000 বা 22,000 ঘনমিটার প্রতিদিন তরল বর্জ্য এবং 200 টন কঠিন বর্জ্য, এইভাবে যদি করা হয়, গত 35 বছরে প্রায় 25,000 কোটি টাকা তারা ক্ষতিপূরণ গভর্নমেন্টে পাইতো। সেটা দিচ্ছে না, বরং উল্টা সরকার কিন্তু মালিকদেরকে নানান ধরনের ক্ষতিপূরণ দিচ্ছে, এবং তারা সিটিপি স্থাপন 250 কোটি টাকা তাদেরকে অনুদান হিসেবেও দিচ্ছে। এখন যেটা হচ্ছে যে তারা বলতেছে যে না, সিটিপি স্থাপনের সাথে তাদের কোনো সম্পর্কই নাই, ইন এ সেন্স যে ওই দিক থেকে এখানে তো তারা দূষণ করছে, ওইখানে যায় যদি দূষণ করে তাতে তো তাদের তো আর কোনো ক্ষতি হচ্ছে না। সুতরাং দুইটাই প্যারালাল হওয়া উচিত, কারণ সিটিপি পুরোটা স্থাপন হওয়ার পরে যদি পর্যাপ্ত পরিমাণে সেখানে ময়লা না পায়, কারণ এটা যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট, তো সেই যে জীবাণুগুলা সেগুলোর পর্যাপ্ত পরিমাণে না থাকলে তো জীবাণুগুলা মারা যাবে। এখন দেখেন অধিকাংশ এই যে পানির পাম্পগুলো স্থাপন করা হয়ে গেছে 7-8 বছর আগেই। এই পানির পাম্পগুলা পানি শোধন করার জন্য, কারণ নদী থেকে কিছু আনে এবং মাটির নিচের থেকে অনেকগুলো পাম্প তৈরি করা হয়েছে, এবং এগুলো বিকল হয়ে যাচ্ছে। কেন? কারণ এই পানি ব্যবহার হচ্ছে না, কারণ পানি তুলিয়া এটা আয়রনের পরিমাণটা কমানোর জন্য ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, সরকার করে রাখছে, তারপরে যাচ্ছে না। সুতরাং আমরা সরকারের প্রতি আবেদন রাখবো তারা যাতে কঠোর হয়, এবং শিল্প মালিকদেরকেও অনুরোধ করব তারা তাদের পরিবেশের স্বার্থে না, শুধু তাদের বাণিজ্যটা ধরে রাখার স্বার্থে অবিলম্বে তারা যাতে ওই সাভারের ওইখানে চলে যায়, এবং সরকারকেও অনুরোধ করব যাতে করে এই জিনিসটা আরও ভালো করে। কারণ আমরা কিন্তু প্রত্যেক মাসে যাই ভিজিট করতেছি, কোন বিল্ডিংটা কতটুকু একেবারে নাম ধরে ধরে কোন পর্যন্ত হয়েছে আমরা ছবি তুলে রাখতেছি, যে প্রগ্রেসটা খুবই স্লো সেই জায়গাটায়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ওইখানে সেন্ট্রাল টিপি যেটা তুলনামূলকভাবে ভালোই করতেছে, খারাপ না, তবে ওইখানেও যেটা হচ্ছে যে লবণটা ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা করা হয় নাই। তো আমরা সরকারের প্রতি আবেদন জানাবো অন্যগুলো ট্রিটমেন্টের পাশাপাশি লবণটাও কিভাবে ট্রিটমেন্ট করা যায় সেটারও একটা ব্যবস্থা নিতে। আশা করছি সাভারের ট্যানারি শিল্প পার্ক অনেক বেশি পরিবেশ বান্ধব হবে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, পরিবেশ বাঁচাও আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসের খানের সঙ্গে কথা বলছিলাম হাজারীবাগের ট্যানারি শিল্প ও পরিবেশ দূষণ নিয়ে। পরের খবরে যাচ্ছি। ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গত 4 মাসে গড়ে উঠেছে অসংখ্য খামার। কোরবানিকে সামনে রেখে এই খামারগুলোতে মোটা তাজা করা হচ্ছে 1.5 লক্ষাধিক গরু। এ অবস্থায় লাভবান হওয়ার আশা করছেন খামারিরা, আর হাটের ইজারাদাররা বলছেন চাহিদা বাড়তে থাকায় এবার দেশি গরুর দাম বাড়বে। এদিকে অনৈতিকভাবে গরু মোটা তাজা ঠেকাতে মনিটরিং এর কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। চলতি বছরের শুরুতে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর সীমান্ত দিয়ে গরু আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর এ কারণে দেশি গরুর চাহিদা বাড়ায় রাজশাহী অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় খামার। কোরবানির ঈদকে সামনে রেখে এসব খামারে গত 4 মাস ধরে চলছে গরু মোটা তাজাকরণ।
জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে 50,000-এরও বেশি গরু পরিচর্যা করা হচ্ছে খামারগুলোতে। এ অবস্থায় এবছর গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন খামারিরা। এমনি অনেক খরচ, লালন পালন করতে অনেক, খাবারের দাম বেশি। বাজারে এখন যে অবস্থা আছে সেই বাজারটা যদি থাকে তাহলে আমরা লাভবান হব। ইজারাদারদের দাবি, চাহিদা বাড়ায় আসন্ন কোরবানিতে দেশি গরুর দাম বাড়বে। এখন যদি 16,000 টাকা মন, তখন 17-18,000 টাকা মনে চলে যাবে গরুর মাংস। বর্ডার বেল্টে কোনো মাল নাই, তার জন্য এখন দামটা খুব বাড়তি। এদিকে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় ঔষধ ব্যবহার করে গরু মোটা তাজা করছে বলে অভিযোগ উঠেছে। এতে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে বলে মনে করছেন জেলার স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা। মাংসগুলি যখন মানুষ খাচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, গ্যাস ফর্মেশন, মোট কথা একটা নির্দিষ্ট সময় দেখে দেখা যাচ্ছে যে যারা খাচ্ছে তারা অসুস্থ ফিল করছে। তবে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিকর পশুর বেচাকেনা ঠেকাতে হাটগুলোতে মনিটরিং করা হবে। যতগুলো গবাদি পশুর হাট থাকবে সেখানে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত থাকবেন, মানুষের যাতে স্বাস্থ্যসম্মত সুস্থ ভালো গবাদি পশু ক্রয় করতে পারে সেটির জন্য আমরা তৎপর আছি। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, কোরবানিতে রাজশাহী অঞ্চলে প্রায় 60,000 গরুর চাহিদা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 2018 সালের মধ্যে পদ্মা সেতু, রেল ও সড়ক যোগাযোগ উভয় ক্ষেত্রেই ব্যবহার সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার বিকেলে বাংলা একাডেমিতে এ কাদির চৌধুরী রচিত তলাবিহীন ঝুড়ি নয়, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শীর্ষক একটি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এছাড়াও পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন না করা বিশ্বব্যাংকের অযৌক্তিক সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী, যা বাংলাদেশের জন্য অসম্মানজনক বলেও জানান মন্ত্রী। এ সময় পদ্মা সেতু প্রকল্পটি দেশের বড় প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একটি আদর্শ প্রকল্প হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গতকাল সকালে সচিবালয়ে কর তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, কর ভীতি দূর করতে নীতিতে পরিবর্তন আনা উচিত। দেশের 16 কোটি মানুষের মধ্যে যেন অন্তত 1,60,00,000 মানুষ কর দেয়, এনবিআর এর সে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে। 16 কোটি মানুষ আছে, আমাদের 1,60,00,000 মানুষ যেন কর, সেটা খুব তাড়াতাড়ি হবে না, কিন্তু সেটাই লক্ষ্যমাত্রা রাখা উচিত। আইন কানুন যখন আমরা করি আমাদের হয়তো অনেকটা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা বিবেচনা করা দরকার। সবচেয়ে ভালো আইন হয় যখন আমি নিজেকে ওই আইন মান্যকারীর মধ্যে ঢুকাই। আমি প্রয়োগকারী না হয়ে যদি মান্যকারী হই তাহলে আমি বুঝতে পারি যে আইনের অসুবিধা কোথায় আছে। দুর্ঘটনার ক্ষতিপূরণে পোশাক শ্রমিকদের জন্য বীমা চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিআরইউর সদস্য সাংবাদিকদের জন্য গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা জানান। সাংবাদিকদের আপদকালীন নিরাপত্তার অংশ হিসেবে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় এই গ্রুপ বীমা চালু করা হয়। বীমা কোম্পানিগুলো ঠিক সময় মতো প্রিমিয়াম নিলেও গ্রাহকের বিপদে যথাসময়ে বীমার টাকা ফেরত দেয়া উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বীমা কোম্পানিদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। খুব শীঘ্রই এই অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স প্রথা আমরা তৈরি পোশাক খাতে আমরা চালু করতে যাচ্ছি। এই কথা ঠিক যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম নেয়, কিন্তু যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি মৃত্যুবরণ করে, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে তালবাহানা করে। কোরবানির ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। রোববার সচিবালয়ে বীমা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শ্রমিকদের 2 ঈদের বোনাস দেওয়ার ব্যাপারে শ্রম আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনাধীন আছে। এ সময় বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য আলাদা তহবিল গঠনের বিষয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিকেমির সভাপতি জনাব সেলিম উসমান এমপি তিনি অনুরোধ করেছেন যে ঈদের সময় যেহেতু শ্রম আইনে স্পষ্টভাবে ঈদ বোনাস কথাটা দেওয়াটা
উল্লেখ নাই, বেতন ভাতা তাদের প্রাপ্য মালিককে দিতেই হবে, দেওয়া তো উপায় নাই। তো এটা আমরা এই বড় ঈদ আছে, আশা করি যে আমরা সপ্তাহখানের মধ্যে আবার একটা মিটিং করব, আমরা অতি সতর্কতা হিসাবে আমরা একটা মিটিং করব। তা আমার মনে হয় না এবার খুব সমস্যা হবে। সাতক্ষীরার শেওলায় অচিরেই স্থলবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। রোববার এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। দেশের স্থলবন্দর এলাকার ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এই সেমিনারে বন্দর এলাকার নানা সমস্যার কথা উঠে আসে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেন, স্থলবন্দরের সাফল্যের উপর দুই দেশের অর্থনৈতিক সফলতা নির্ভর করছে। তিনি স্থলবন্দরগুলোকে আরো গতিশীল করতে ভারতীয় অংশে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেমিনারে বন্দরের শুল্ক, রাজস্ব এবং নিরাপত্তা বিষয়েও নানা বাধা তুলে ধরেন ব্যবসায়ীরা। নৌ পরিবহন মন্ত্রী তাদের অভিযোগ শোনেন এবং আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। If India and Bangladesh যদি ভারত এবং বাংলাদেশ একই সাথে অর্থনৈতিক সাফল্যের পথে হাঁটতে চায়, তবে সবার আগে বন্দর এলাকার অবকাঠামো ঠিক করতে হবে। এছাড়াও শুল্ক এবং রাজস্ব সংক্রান্ত বিষয়ের সমস্যার সমাধানের জন্য নিয়মিত দুই দেশের কর্মকর্তাদের বৈঠকও করা উচিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা শেওলাকে খুব শীঘ্রই আমরা বন্দর ঘোষণা করব এবং সেখানে আমাদের কার্যক্রম আমরা শুরু করব। বিওটি যদি ভালো চলতো তাহলে আমরা আরো বিওটিতে বন্দর দিতাম। সোনা মসজিদের কথা বলা হলো, বিওটিতে দেওয়ার আগে সেখানে 500 টাকা ট্রাক আসতো, বিওটিতে দেওয়ার পরে সেখানে 250 ট্রাক আসতো। আমি আমাদের স্থল বন্দর কর্তৃপক্ষকে বলেছি, আর বিওটিতে দেওয়া দরকার নাই, যা পারি আমরাই চালাই, এবং চালাতে গিয়ে দেখলাম ভোমরাক ভালোই চলছে। 2016 সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজধানীর প্রধান সড়কগুলো থেকে বর্জ্যের ডিপো অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রোববার আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবনে ইউথ ফোরাম আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। মেয়র জানান, এ লক্ষ্যে এর মধ্যেই নিজ এলাকার 70টি স্থানে মধ্যবর্তী বর্জ্যের ডিপো তৈরির উদ্দেশ্যে জায়গা অধিগ্রহণের কাজ চলছে। পিকেএসএফ সভাপতি কাজী খলিকুজ্জামানের উপস্থাপিত অনুষ্ঠানে আরও ছিলেন রাশেদা কে চৌধুরী, মাহি বি চৌধুরী, ববি হাজ্জাজ সহ অনেকে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে মাদারীপুরের সিনেমা হল। নিম্নমানের সিনেমা ও পাইরেসির কারণে দর্শক হারাচ্ছে হলগুলো। এই অবস্থায় পাইরেসি বন্ধে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা। এদিকে সিনেমা হল মালিকরা বলছেন, অব্যাহত লোকসানের কারণে হলগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিনেমা ছাড়া মাদারীপুরে বিনোদনের কোনো সুবিধা নেই। এখন বিনোদনের সেই সিনেমা হলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। একসময় হলগুলো উপচে পড়া দর্শক ভিড়ে সরগম থাকলেও এখন তা প্রায় খালি। এ কারণে হাতে গোনা দর্শকদের নিয়েই কোনো মতে চলছে সিনেমা হলগুলো। দর্শকের অভিযোগ, নিম্নমানের ছবি ও নোংরা পরিবেশের কারণে তারা সিনেমা হলের প্রতি আগ্রহ হারাচ্ছেন। আসলে মানুষ কিছুই শিখতে পারে না, ছবির ভিতরে কোনো ভালো কাহিনী নেই, একই ধরনের বিনোদন, একই স্টাইলের সিনেমার হলের মধ্যে এখন দুর্গন্ধ, মশা মাছিতে কামড়া, এই কারণে আমরা এখন ওখানে যাই না। যদিও লাইন ধরে টিকিট কাটি, সময় লাগছে, তাতে কোনো সমস্যা হয় নাই। ধৈর্য সহকারে তাও দেখছি, বিরক্ত হইলেও দেখছি, ভালো লাগতো ছবি। সামাজিক ছবি ছিল, আমরা সপরিবারে সিনেমা দেখতাম। আর এখন সিনেমা হলের পরিবেশও ভালো না, ছবির পরিবেশও ভালো না, দেখার মতো নাই। এদিকে নকল ও নিম্নমানের সিনেমা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। আমরা হারিয়ে যাওয়া দিনের যে সিনেমাগুলো ভুলতে বসেছি তা আবার ফিরে পাবো। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সরকারের কাছে জোর দাবি করছি এই পাইরেসি বন্ধ করার। অন্যদিকে সিনেমা হল মালিকরা জানালেন, কয়েক বছর ধরে অব্যাহত লোকসানের কারণে হলগুলো বন্ধ করতে বাধ্য হচ্ছেন। আমাদের আগে অনেক প্রচুর লাভ হয়েছে, তারপরে পর্যায়ক্রমে আস্তে 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 ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পরে এখন একদম লোকে আসে না। হল চালাইতেছি বহুদিন, কিন্তু সিনেমা এখন ধরে রাখা সম্ভব হইতেছে না। এতে আমাদের আর্থিক সম্পূর্ণ ক্ষতির পর্যায়ে, আর আমরা সিনেমা হল এখন না চালানোর পর্যায়ে আইসা পড়ছি। মাদারীপুরের 4টি উপজেলায় 15টি সিনেমা হলের মধ্যে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে 10টি। সময় সংবাদ, মাদারীপুর। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইউরোজোনের দেশগুলো সম্প্রতি ঘুরে দাঁড়াতে শুরু করলেও তা নিয়ে সন্তুষ্ট নয় এই অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি।
আর এর পেছনে চীনের অর্থনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাবকেই দায়ী করছে ব্যাংকটি। ইউরোজোনের অর্থনীতি যেন আবারও মন্দার মুখে না পড়ে সেজন্য সুদের হার নিম্নমুখী রাখার সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা। বছরের শুরুতে ইসিবির নেওয়া প্রণোদনা কার্যক্রম সহ নানা পদক্ষেপে বেশ ভালোই সাড়া দিয়েছিল ইউরোজোনের অর্থনীতি। গ্রিস ছাড়া বাকি দেশগুলোর উৎপাদন সূচক বাড়াই এর প্রমাণ। ক্রয় ক্ষমতা বাড়ায় আবারও কেনাকাটার ধারায় ফিরে এসেছেন ইউরোপিয়ানরা, ফলে বেড়েছে এ অঞ্চলের খুচরা বিক্রি। শুধু তাই নয়, এ অঞ্চলের সবচেয়ে বেশি বেকারের বাস স্পেনে সৃষ্টি হয়েছে পর্যাপ্ত নতুন চাকরি। সবকিছুই যখন ঠিক পথে এগিয়ে যাচ্ছিল তখনই তাতে বাদ সাধল চীনের অর্থনীতি। বিশেষ করে তাদের অস্থির পুঁজিবাজারের স্রোত যেন ছড়িয়ে পড়েছে ইউরোপ তথা বিশ্ব পুঁজিবাজারে। ইউরোজোনের অর্থনৈতিক উন্নয়নের পথে তাই নতুন বাধা এটি। আসলে চীনের এই অবস্থা ইউরোজোনের জন্য হুমকি স্বরূপ। ইউয়ানের দফায় দফায় দরপতন এই অঞ্চলের অর্থনীতিকে আবারও ঝুঁকির মুখে ফেলছে। এরই মধ্যে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে বিশ্ব অর্থনীতিতে দুর্বল প্রবৃদ্ধি ও মূল্য সংকোচন সমস্যা তীব্র হচ্ছে। ইসিবির ধারণা এই অঞ্চলের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া যত মন্থরই হোক না কেন তা অব্যাহত রাখতে হবে, আর সে কারণেই অর্থনীতি চাঙ্গা রাখার সব কার্যক্রমই চালু রাখবে তারা। আমাদের নীতি নির্ধারকরা নিম্ন সুদের হার ও বন্ড কেনার কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই অর্থনীতি পুনরুদ্ধারে এ ধারা বজায় থাকুক। যেসব স্থানে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম মন্থর সেসব বিষয়ে সমন্বয় জোরদার করতে হবে। আর বিশ্ব অর্থনীতির দুর্বল প্রবৃদ্ধির কারণে যেন রফতানি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমাদের নজরদারি থাকবে। ইসিবি এখন মূল্য সংকোচনের ঝুঁকি এড়াতেই বেশি ব্যস্ত। তাদের আশা নিত্যপণ্যের নিম্ন দর ও শক্তিশালী ইউরো কিছুটা হলেও এ সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। অভিবাসন সমস্যা শুধু আন্তর্জাতিক সমস্যা নয়, এই সমস্যা প্রত্যেকের। তাই সমস্যার সমাধানও সবাইকে মিলেই করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দ। তুরস্কের রাজধানী আঙ্কারাতে সদ্য সমাপ্ত G20 সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, চীনের অর্থনৈতিক অস্থিরতা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে দীর্ঘ সময় ধরে সুদের হার কম রেখে যুক্তরাষ্ট্র শুধু মার্কিন অর্থনীতিতেই নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জার্মান অর্থমন্ত্রী উলফগাং শাওবেল বলেন, অভিবাসী সমস্যা সমাধানে এবং তাদের আশ্রয় দিতে জার্মানি সর্বাত্মক সহায়তা করবে। সম্মেলনে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপস্থিত সদস্যরা। আঙ্কারাতে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রী এবং গভর্নরদের এ সম্মেলন শেষ হয়েছে শনিবার। জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি $40 পৌঁছালেও তা ক্ষণস্থায়ী বলে মন্তব্য করেছেন ইস্টার্ন ইকোনমিক ফোরামের উচ্চপদস্থ কর্মকর্তা এন্ড্রি বেলুসভ। রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম যেন ব্যারেল প্রতি $50 থাকে সে বিষয়কে গুরুত্ব দিয়ে রাশিয়ার 2016 সালের বাজেট পেশ করা হবে। এছাড়া 2016 সালের মধ্যেই ব্যারেল প্রতি তেলের দাম $60 উন্নীত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ সময় রাশিয়ার জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, দাম স্থিতিশীল হয়ে আসলে 2020 সালের মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে জ্বালানি তেল রপ্তানি আরও 3.5% বাড়বে। আগামী 12 মাস ইউয়ানের দরপতন অব্যাহত থাকবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য। 30 জন মুদ্রাবাজার বিশ্লেষকের মতামত নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে রয়টার্স। কেউ কেউ বলছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ শক্তিশালী ইউয়ানের মান। প্রতিযোগিতার জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ইউয়ানের মান আরও কমানো উচিত বলে মতামত তাদের। বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 6.35 ইউয়ান। মুদ্রানীতিতে পরিবর্তন আনায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার মজুদ কমে দাঁড়িয়েছে $12 ট্রিলিয়ন। রিজার্ভ কমায় সুদের হার বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়তে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর উপর। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার কারণে অন্যান্য ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস বিশ্লেষকদের। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী এর আগে 2009 সালের আর্থিক মন্দার সময় এত কমেছিল বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ।
দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইট dscbt.org-তে। সূচকের চাঙা ভাবের মধ্য দিয়ে আজ ডিএসসিতে লেনদেন শুরু হয়েছে। সূচক ডিএসসি এক সাধারণ সূচক আমরা দেখতে পাচ্ছি 16 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে রয়েছে 4789 পয়েন্টে। সরিয়ে ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক ডিএসসি-এস 1 পয়েন্ট বেড়ে রয়েছে 1177 পয়েন্টে এবং বাছাই সূচক ডিএস-30 10 পয়েন্ট বেড়ে রয়েছে 1829 পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসসিতে লেনদেন হয়েছে 148 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 143টির, কমেছে 99টির এবং অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এ পর্যায়ে দেখে নিচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতেই রয়েছে ইউনাইটেড এয়ার। ইউনাইটেড এয়ারের লাস্ট ট্রেডিং প্রাইস 10 টাকা 30 পয়সা, যা গতদিন ছিল 9 টাকা 70 পয়সা। আমান ফিড রয়েছে দ্বিতীয় অবস্থানে। প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম দেখতে পাচ্ছি 82 টাকা। গতকালও 82 টাকা দিয়ে শেষ হয়েছিল প্রতিষ্ঠানটির লেনদেন। সামিট এয়ারলাইন্স পোর্ট রয়েছে তৃতীয় অবস্থানে। প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 58 টাকা 30 পয়সা, যা গতকাল ছিল 57 টাকা 50 পয়সা। ইমার্ড অয়েল চতুর্থ অবস্থানে রয়েছে। সর্বশেষ মূল্য দেখতে পাচ্ছি 50 টাকা 20 পয়সা। অলটেক্স রয়েছে পঞ্চম অবস্থানে। সিনো বাংলা রয়েছে টপ 20 শেয়ার তালিকা ষষ্ঠ অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 29 টাকা 10 পয়সা। ওরিয়েন ইনফিউশন রয়েছে সপ্তম অবস্থানে। প্রতিষ্ঠানটির সর্বশেষ মূল্য 59 টাকা 10 পয়সা, যা গতদিন ছিল 58 টাকা 60 পয়সা। বিচ হ্যাচারি টপ 20 শেয়ারের তালিকায় থাকা অষ্টম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি, যার সর্বশেষ দাম 23 টাকা 20 পয়সা। লঙ্কা বাংলা ফিন্যান্স এই তালিকার নবম অবস্থানে রয়েছে। টপ 20 শেয়ার তালিকার 10ম অবস্থানে থাকা প্রতিষ্ঠানটি হচ্ছে বিডি ওয়েল্ডিং। বিডি ওয়েল্ডিং এর সর্বশেষ দাম 25 টাকা 40 পয়সা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি রয়েছে 11তম অবস্থানে, যার সর্বশেষ দাম 124 টাকা 30 পয়সা। লিগেসি ফিউচার রয়েছে 12তম অবস্থানে, 34 টাকা 60 পয়সা রয়েছে প্রতিষ্ঠানটির সর্বশেষ মূল্য। অ্যাপেক্স ফুডস 13তম অবস্থানে এবং 14তম অবস্থানে হাক্কানি পিপলস রয়েছে এবং 15তম অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার। এবং টপ 20 শেয়ার তালিকার 16তম অবস্থানে রয়েছে জাহিন স্পিনিং। সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 30 টাকা 30 পয়সা। আলহাস টেক্সটাইল রয়েছে টপ 20 শেয়ার তালিকার 17তম অবস্থানে, সর্বশেষ মূল্য 123 টাকা। মুন্নু সিরামিক রয়েছে এই তালিকার 18তম অবস্থানে, সর্বশেষ মূল্য 49 টাকা 10 পয়সা, যা গতদিন ছিল 45 টাকা 60 পয়সা। লিন্ট বিডি রয়েছে এবং সর্বশেষ প্রতিষ্ঠানটি টপ 20 শেয়ার তালিকায় থাকা সর্বশেষ প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট, যার সর্বশেষ মূল্য 11 টাকা 40 পয়সা, যা গতদিন ছিল 11 টাকা 30 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সর্বশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ন্যূনতম শ্রমিক নিরাপত্তা নেই দেশের নির্মাণ খাতে। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ না করার অভিযোগ শ্রমিকদের, সচেতনতা বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে চামড়া শিল্পের শ্রমিকরা, নিরাপদ কর্মপরিবেশ থাকার দাবি কারখানা মালিকদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ। এবং ভারতীয় গরু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গড়ে উঠেছে অসংখ্য খামার। লাভবান হওয়ার আশা খামারিদের। গরু মোটা তাজাকরণে অনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে মনিটরিং এর ঘোষণা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।